এবং এই মাইকের আওয়াজ যত দূর পৌঁছাচ্ছে সবাইকে আমি অন্তরের কৃতজ্ঞতা, ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আমি কয়েকটি কথা মাত্র বলবো। আমি কোনো বক্তা নই, আমি কোনো রাজনৈতিক নেত্রীও নই, আমি সামান্য গৃহবধূ। মেয়েটা আমার অনেক মেধাবী ছিল, সে কোনোদিন কোনো অনুষ্ঠানেও যেতে চাইতো না। নিমন্ত্রণ হলে বলতো, বাপি যাক মা, তুমি আর আমি বাড়িতে থাকি, নাহলে আমার পড়া হবে না। তো আমি সবসময় ওর কথাই শুনে চলতাম। ছোটবেলা থেকে ও যেমন আমাদের অভিভাবক ছিল, খুব ছোট বাইকে করে কোথাও যাচ্ছি, তখন সামনে লরি এসে গেলে ও বলতো, বাপি আস্তে চালাও, আস্তে চালাও, সামনে লরি আসছে। এত ছোট বয়স থেকেই আমাদের অভিভাবক ছিল। 2024 সালের 9 আগস্ট আমরা সেই অভিভাবক হারিয়ে ফেলেছি। আমাদের একটা সোনার সংসার এই মাননীয় উন্নয়নের জোয়ারে ভেসে গেছে। এখন সব আছে, কিন্তু বাড়িতে ও নেই বলে মনে হয় যেন কিচ্ছু নেই। ওকে হাত ধরলে যেমন আমার মনে হতো আমি সব থেকে গর্বিত মা। এবং ঈশ্বর প্রদত্ত একটা গিফট আমার কাছে এসেছিল। ওরা এত খারাপ যে আমার মেয়েটাকে সহ্যই করতে পারলো না। সেদিন একটা ফোন কল আমাদের গোটা জীবনটাই তছনছ করে দিয়েছে। যেমন আমার মেয়ের কোনো স্বপ্ন পূর্ণ হলো না, তেমনি আপনাদেরও স্বপ্ন বলতে আর কিছুই নেই। বেঁচে আছি মেয়ের বিচারের অপেক্ষায়, কিন্তু সেই বিচার পেলে কি হবে? আমার কিছুই হবে না, কারণ মেয়ে আমার আর ফিরে আসবে না। কিন্তু না, বিচার আমার পেতে হবে। কেন বিচার আমার পেতে হবে? কোনো একটা জায়গায় কোনো ঘটনা ঘটলেই আগে বলা হয় আরজি করে এত বড় একজন ডাক্তার মারা গেল, খুন করা হলো তাকে, সেখানে এত প্রতিবাদের ঝড় উঠলো, সেখানেই কিছু হলো না, আর আমাদের কোথাও কিছু হবে না। এই হবে নাটাকে আমি হওয়াতে হবে, এই দিকটার জন্যই আমি দাঁড়িয়েছি এবং বিজেপির মনোনীত প্রার্থী হয়েছি। তো আমার মেয়েটাকে এই এলাকায় মনে হয় অনেকেই চিনতেন, কারণ এখানেই তার একটা চেম্বার ছিল, ডায়মন্ড চেম্বারে বসতো। সেদিনও ও বসবে বলে অনেক পেশেন্টের নামও লেখা হয়ে গেছিল, কিন্তু যে মেয়েটা ওকে ফোন করত সে বারবার ফোনও করছিল ওকে, কিন্তু ফোনটা আর বাজেনি। ও ততক্ষণে টিভিতে দেখতে পেয়েছে যে এখানে যে ডাক্তারের আজকে বসার কথা ছিল সে আর বেঁচে নেই। তো 2024 সালের 2022 সালে আমার মেয়ে আরজি করে চান্স পেয়েছিল এমডিতে, এমবিবিএস করেছিল সে জেএনএম থেকে। তো সেদিন খুব খুশি হয়েছিলাম আমরা। বারবার আমাকে জিজ্ঞাসা করছিল, মা তুমি খুশি হয়েছো তো? আমি আরজি করে চান্স পেয়েছি। খুশিটা আমাদের বেশি দিন স্থায়ী হয়নি। আমার মেয়েকে ওরা খুন করে দিল। আমরা তো অভিভাবক ছিলাম, আমার মেয়েটা যদি কোনো কিছু করে থাকে আমাদের তো বলতে পারতো। এমন কিছু বেশি দূর নয় আমাদের বাড়ি থেকে আরজি কর হসপিটালটা। তাদের এত স্পর্ধা যে তাদের কাজের জায়গায় নিজের সুরক্ষিত বলয়ের মধ্যেই তাকে খুন করা হলো, এবং খুন করে সেখানকার প্রিন্সিপাল, এইচওডি, আমার মেয়ের যে ভিপি, প্রথম বক্তব্য যখন ওরা বলছে 9:30টাই দেখেছে, কিন্তু এটা অবিশ্বাস্য, কারণ আমার মেয়ে ডিউটিতে কখনো ঘুমাতো না। আমাদের রাত্রে অনেকবার ফোন করতো, সেদিন ফোন করেনি। আমি সকালে 2বার ফোন করেছি, ফোনটা বেজে গেছে, রিং হয়েছে, কেউ ধরেনি। আমি ভেবেছি হয়তো কোনো ক্রিটিক্যাল পেশেন্ট আছে তাই ফোনটা তুলতে পারছে না। ওর বাবাও বাড়িতে ছিল না, খুব চিন্তা হচ্ছিল। হঠাৎ সেই ফোন কলটা এলো, যে ফোন কলটায় আমাদের বাড়িটার
মনে হয় যেন লোডশেডিং হয় না, ওরকম আমাদের বাড়িটা পুরো লোডশেডিংই হয়ে গেল। আর কোনোদিন যে আলো জ্বলবে সেই আশাটাও আর রইল না। তো প্রথম ফোন কল বলা হলো আপনার মেয়ে অসুস্থ। তারপরে আমরা আবার ফোন করলাম, ও কি হয়েছে, ও কি হয়েছে? আর পাশ থেকে বলছি ওর কি জ্বর হয়েছে? একজন সেই একই কণ্ঠস্বর বললেন, না আমরা জানি না কি হয়েছে, আমরা এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি। তারপর যখন আমরা ওর গাড়ির ড্রাইভারকে ডেকে ওর গাড়িতে উঠছি, ঠিক তখনই উনি আবার বললেন, আসলে অনেকক্ষণ থেকে আপনাদের বলার চেষ্টা করছিলাম আপনার মেয়ে সুইসাইড করেছে। এই কথাটা শোনার পর আমি চিৎকার করে, কেন না, আমার মেয়ে সুইসাইড করবে না। কেন সুইসাইড করতে যাবে? তার একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ, এত পদ্ম ফুল, সদ্য প্রস্ফুটিত পদ্ম ফুল, আর 6 মাস পরে তার এমনি কমপ্লিট হয়ে যাবে। দুর্বৃত্তরা দলিত মথিত করে দিয়েছে। আমার মেয়ের চোখে জল ছিল না, ছিল রক্ত, সারা মুখ রক্তাক্ত। আমি 2 মিনিটের বেশি তার দিকে তাকিয়ে থাকতে পারিনি। তাও তাড়াতাড়ি আসেন বলে আমাদের 3.5 ঘন্টা ওখানে বসিয়ে রাখা হলো। সব তথ্য প্রমাণ লোপাট করলো। এই কথা কাহিনী আজকে রাতে শেষ হবার নয়। তাই আমি এই থেকে বেরিয়ে আমাদের এলাকার যে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, তারা সেখানে পৌঁছে গেল। কেন পৌঁছে গেল? আমার এলাকার ভালো ডাক্তার, তাই আমরা এসেছি। কিন্তু আমরা যে বারবার বলছি ডেড বডি এখানে আমরা করাবো না পোস্টমর্টম, যারা আমার মেয়েকে খুন করেছে তাদের এখানে আমি পোস্টমর্টম করাবো না, কোনো কথাই আমাদের শোনা হয়নি। কিন্তু নির্মল ঘোষ গেছেন, আমাদের এলাকার লোক, আমার মেয়ে ভালো ডাক্তার বলে গেছেন, কিন্তু একটা কথাও আমাদের সঙ্গে বলেননি। কিন্তু আজিগড়ের প্রিন্সিপালের সঙ্গে 2 ঘন্টা মিটিং করেছিলেন। ওই যে উপর থেকে নির্দেশ এসেছিল ওনার কাছে, ডেড বডিটা তাড়াতাড়ি পুড়িয়ে দিতে পারলে প্রাইজ পেবেন ওনারা, সেটা করেছিলেন। আমাদের যখন 3:30টার সময় মেয়ের মুখ দেখাতে নিয়ে যাওয়া হলো, তখন দেখি ওরা সবাই ভেতরে। আমরা এতক্ষণ পুলিশের পায়ে ধরে কেঁদেও ঢুকতে পারলাম না। আমার একমাত্র মেয়ে চলে গেল, সেখানে আমি ঢুকতে পারলাম না, কিন্তু ওরা ঢুকতে পারলো। তারপরে কি করলো? ডেড বডিটা আমাদের কাছে হ্যান্ড ওভারই করলো না, তড়িঘড়ি নিয়ে চলে এলো আমাদের বাড়িতে। আমরা তখন নিরুপায় হয়ে চলে গেলাম টালা থানায়। টালা থানায় গিয়ে 2 ঘন্টা বসে রইলাম, আমার মেয়েকে এখানে ফিরিয়ে আনা হোক, আমরা সেকেন্ড পোস্টমর্টম করব, আমরা দাহ করব না। কিন্তু কোনো কথাই আমাদের শোনা হয় না। আমাদের গাড়িতেই লক করে রাখা হয়, আর আমাদের গাড়ির ড্রাইভার অন্য গাড়িতে গিয়ে তাকেও আটকে রাখা হয়। প্রায় 2 ঘন্টা এভাবেই কেটেছে আমাদের। তারপর আমাদের বাড়ির পাশ থেকে একটা ফোন, বৌদি তোমরা কোথায়? ওকে তো অনেকক্ষণ নিয়ে এসছে, বেওয়ারিশ লাশের মতো পড়ে আছে বাড়ির সামনে, তোমরা না আসলে ওরা শ্মশানে নিয়ে চলে যাচ্ছে। তখন থানার সামনে আমাদের সঙ্গে সজলদা, অগ্নিমিত্রাদি, কৌস্তব বাগচি, এরা সবাই ছিলেন। কৌস্তব বাগচি আমার মেয়ের পেশেন্ট ছিল। অনেক চেষ্টা করেছিল সবাই সেদিন, কেউ কিছুই করতে পেরেছিল না। আর এখন এই যে কলতান দাঁড়িয়ে বলছে, একজন ইউটিউবারকে পাঠিয়েছে আমার কাছে, সে এসে আমার সামনে মাইক ধরে বলছে, আপনার মেয়েকে তো কলতান বাঁচিয়েছে, তো আপনি কেন বিজেপির প্রার্থী হলেন? আমার তখন কি বলা উচিত, আমার ভাষাটা হারিয়ে গেল। আমি ওকে বললাম, ও আমার মেয়েটা বেঁচে আছে বুঝি? আমার মেয়ে যদি বেঁচে থাকতো আমি কেন রাস্তায় রাস্তায় ঘুরছি? তুই সর এখান থেকে, তোকে আমি কিছু বলবো না, তোকে ওরা পাঠিয়েছে। এইবার সারাক্ষণ আমার পেছন পেছন ঘুরছে, ম্যাডাম ভুল হয়ে গেছে, ম্যাডাম ভুল হয়ে গেছে। আমি না, তোর কোনো ভুল হয়নি, তুই ওদের থেকে শোনা কথা শুনে এসে বলতে এসছিস আমাকে, আমি তোকে কিছু বলবো না। তারপরে সে চলে গেছে। এভাবে আমাকে প্রত্যেক সময় অত্যাচারিত করা হচ্ছে।
দেখবেন যেখানে পোস্টার লাগানো তৃণমূলের